আসসালামু আলাইকুম। আমার এক কাপ চায়ের বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলতে এসেছি, সেটি বর্তমানে যে একটি অস্থিরতা চলছে দেশের মধ্যে, রাজনৈতিক বিশেষ করে অস্থিরতাটা আপনার আমার পরিবারে সরাসরি হয়তো নয়, কিন্তু রাজনৈতিকভাবে একটি অস্থিরতা আমাদের সকলেরই পরিলক্ষিত হচ্ছে বিভিন্নভাবে। আরও অন্যান্য অস্থিরতা তো আছে, দ্রব্যমূল্য থেকে শুরু করে সব কিছু। এখানে আমরা যা সকলেই জানি যে 5ই আগস্ট অর্থাৎ 2024 সালে 5ই আগস্টে বিশাল একটি পরিবর্তন ঘটে গেছে ছাত্র জনতার মাধ্যমে। একটি সরকারকে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকারকে পালিয়ে যেতে হয়েছে, কিন্তু তারপর থেকে বেশ কিছু দিন অর্থাৎ হয়তো মাস খানেক পর থেকে এটা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বড় দলগুলো বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে। তারা অনেক সময় তরুণদেরকে বিভিন্ন বিষয়ে দোষারোপ করছে বা তরুণদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাইছে না, কথা চাইছে না না শুধু, তারা অনেকটা বিরক্তই তরুণদের দল করা নিয়ে বিরক্তই। কিন্তু আমাদের তো এটা ভাবতে হবে, সময়টা পরিবর্তিত হয়েছে। বড় দলের সকল নেতারাই কিন্তু বয়োজ্যেষ্ঠ। আমি এক্ষেত্রে জনাব তারেক রহমানের কথা বলবো। তিনি তো দেশের বাইরে থাকেন, তিনি সবটাই জানেন, কিন্তু তিনি কতটুকু তার দলের বয়োজ্যেষ্ঠ নেতাদের জানেন? আমার মনে হয় উনি যেভাবে চাইছেন বা উনি যা বলছেন সবটুকুই যে বাংলাদেশে প্রতিপালিত হচ্ছে তা কিন্তু নয়। ওনার চাওয়া কিছুটা আধুনিক বা কিছু চাইছেন, কিন্তু দলের যেসব নেতারা প্রতিদিন এক একজন এক এক রকম করে যেভাবে কথা বলছেন, তাতে মনে হয় না যে ওনারা বুঝতে পারছেন তরুণদের চাওয়া কি, সাধারণ জনগণের চাওয়া কি। একটি জিনিস তারা বারবারই বলার চেষ্টা করছেন যে এই ছেলে মানে যদি বিভিন্ন টক শো আমরা দেখি তাহলে দেখব যে তাদের চিন্তাধারার মধ্যে কোনো পরিবর্তন নাই। পুরনো যারা, তারা পুরনো কথাবার্তাই বলছেন, পুরনো চিন্তাকেই প্রাধান্য দিচ্ছেন এবং পুরনো ব্যবস্থাকে নিয়েই কথা বলছেন। এবং টক শোতে দেখা যাচ্ছে যে তরুণরা অনেক সময় যেসব কথাবার্তা বলছেন সেগুলো তারা গ্রহণ করতে পারছেন না এবং রীতিমতো আক্রমণাত্মকভাবে কথা বলছেন দুই পক্ষই, যেটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি, একটা প্রজন্ম থেকে এই জিএনজি বলে, এটাকে আমি ওই শব্দটার কাছে গেলামই না, কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মর যখন হয় এই একটা ট্রান্সফরমেশন হয়, অর্থাৎ এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে দেখবেন যে পরিবর্তনটা নিজের পরিবারের দিকে তাকালেই কিন্তু বুঝতে পারবেন। কারণ আগে হয়তো অনেকেই কোনো কথা বলেনি যারা তরুণ, বয়সে কম, বয়োজ্যেষ্ঠদের কিন্তু এখনকার ঘরেই দেখবেন বাচ্চারা প্রশ্ন করে করে আপনাকে জেরবার করে দিবে, অর্থাৎ বিনা প্রশ্নে তারা কোনো কিছু মেনে নিতেও চায় না এবং কোনো কিছু বুঝতেও চায় না। মুখ বধির হয়ে থাকার বোধের দিন চলে গেছে এবং তরুণদের কি চাওয়া সেটি কিন্তু তারা দীর্ঘ সময় ধরে 36 দিন ধরে দেওয়ালে যে লেখনগুলো ছিল তার মধ্য দিয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করেছে। সেখানে কিন্তু নির্বাচন, স্বচ্ছ নির্বাচন হতো, কিন্তু নির্বাচনের কথাই কিন্তু বলা নাই। শুধু যে নির্বাচন হবে এই এত মানুষের রক্তের বিনিময়ে, এ কথা কিন্তু কখনো বলেছে বলে অন্তত আমি শুনি নাই, বা কোনো দেওয়াল লিখানো তাদের নাই। হ্যাঁ, নেতারা যেটি বড় বড় দলের নেতারা বলছেন যে তরুণরাই সব কিছু করেছে, না, তরুণরা সব কিছু করেনি, কিন্তু তরুণরা যে মুখ্য ভূমিকা পালন করেছে এটি তো অস্বীকার করার কিছু নেই। এটা স্বীকার করতে হবে, আপনাকে আমাকে সবাইকে স্বীকার করতে হবে। বিএনপি জামাতের ভুলে গেলে চলবে না যে, বিএনপি জামাত বলছে এই কারণে অন্যান্য দলগুলো আরও ছোট, ভুলে গেলে চলবে না যে তারা এই পরিবর্তনের ফলে তাদের কতটুকু উপকার হয়েছে এটা পরিমাপের বাইরে। তারা স্বীকার হয়তো করছেন না, কিন্তু পরিমাপের বাইরে।
একাত্তরকে কখনো আমি অন্তত ছাত্রদের কাছে শুনি নাই যে তারা একাত্তরকে বাদ দিয়ে ফেলছেন, তারা কখনোই বলছেন না। আমার কাছে আরও একটা জিনিস অবাক লাগছে যে যেসব নেতারা আসছেন এবং কিছু সাংবাদিকও আছেন যারা বলার চেষ্টা করেন এমনভাবে কথাগুলো যাতে যে এই তরুণরা হচ্ছে একাত্তরকে বা মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে কথাবার্তা বলছেন বা এটাকে ছেটে ফেলতে চাইছেন, এটা কিন্তু আমি কখনো অন্তত শুনি নাই। আর কেউ শুনেছেন কিনা এটা তো আমার কমতি, শুনি নাই। এটা তো আপনাকে স্বীকার করতে হবে যে 24-এ যে ঘটনাটি ঘটেছে বা যে পরিবর্তনটা এসেছে তাতে শ্বাস ফেলার সুযোগ পেয়েছেন সবাই কম বেশি। আজকে যে এত কথা বলতে সবাই পারছেন, কিসের জন্য পারছেন? কারণ এই কথা বললে আপনার কে আর জেলে ঢুকিয়ে দেওয়ার কোনো কারণ নাই বা মামলা হওয়ার কোনো কারণ নাই, সে কারণেই কিন্তু এটি হচ্ছে। আর তরুণরা যে আধুনিক প্রযুক্তির সঙ্গে আপনি যত কথাই বলেন অনেকভাবে জড়িত এবং তারা বৈশ্বিকভাবে চিন্তা করা চাই। তারা হয়তো বয়সে তরুণ, তাদের হয়তো অভিজ্ঞতা কম, তারা হয়তো অনেকটা দিন পৃথিবী দেখে নাই, কিন্তু তারা কিন্তু ঠিক লোকটিকে পছন্দ করেছে। খেয়াল করে দেখেন, প্রফেসর ইউনূসকে পছন্দ করেছে তরুণরাই তার সঙ্গে যোগাযোগ করেছে। এটি কিন্তু একটি বড় ব্যাপার। তারা কিন্তু বুঝতে পেরেছিল যে এই দেশে যেসব মানুষের বসবাস তারা অন্তত কেউ প্রফেসর ইউনূসের কাছাকাছি যেতে পারবে না। প্রত্যেকেরই কোনো না কোনো আকাঙ্ক্ষা থাকবে যেটি প্রফেসর ইউনূসের মধ্যে থাকবে না। হ্যাঁ, প্রফেসর ইউনূসের মধ্যে যে আকাঙ্ক্ষা আছে সেটি হচ্ছে একটি পরিবর্তনের আকাঙ্ক্ষা, একটু ভালো কিছু করার আকাঙ্ক্ষা। তার যদি প্রত্যেকটি বক্তব্য শোনেন তাহলেই দেখতে পাবেন এই কথাটাকে তিনি কিন্তু বারবার বলার চেষ্টা করেছেন, বারবার বলার চেষ্টা করেছেন বা করছেন, সবসময় কিন্তু বলছেন তিনি। তরুণদের ভাষা বোঝার চেষ্টা করতে হবে, নিজেরাই প্রশ্ন করতে হবে। তরুণদের প্রত্যেকটি চাওয়ার সাথে আপনি একমত হবেন তা কিন্তু কেউ বলছে না, বা হতেই হবে তাও কিন্তু কেউ বলছে না, কিন্তু তাদেরকে একদম উপেক্ষা করবেন সেটা কিন্তু বোধহয় ঠিক হবে না। একটা জিনিস আমি না বলে পারছি না, বিশেষ করে আমি জনাব তারেক রহমান মানে আমি উদ্দেশ্যেই বলবো, তিনি আমার কথা শুনবেন না, তার জন্যই বলছি, বিশেষ করে বিএনপি নেতাদেরকে আমি বলবো, তারা এত কথা বলেন কিন্তু খালেদা জিয়া যখন জেলের মধ্যে ছিলেন তার ট্রিটমেন্ট হচ্ছিল না, তাকে সরকার কোনোভাবে বাইরে যেতে দিচ্ছিলেন না, কিন্তু তখন দলের বহু নেতাই তো বাইরে চিকিৎসা নিতে গেছেন। তারা তো কখনোই বলেননি যে আমাদের দলের চেয়ারপারসন বা প্রধান ব্যক্তি বেগম খালেদা জিয়া, যিনি অনমনীয় একজন নেত্রী, তিনি জেলের মধ্যে পৌঁছতেছেন, তার সঠিক চিকিৎসা হচ্ছে না, আমরা কেন বাইরে চিকিৎসা নিতে যাব? বাংলাদেশের সমস্ত জনসাধারণের যদি বা দেশে চিকিৎসা ব্যবস্থা থাকে, চিকিৎসা নেওয়ার সুযোগ থাকে, তাহলে কেন বিএনপির নেতাদের বা জামাতের নেতাদের বা অন্য দলের নেতাদের বাইরের চিকিৎসা নিতে যেতে হয়? তারা তো বলতে পারতেন যে বেগম জিয়া যেহেতু পাচ্ছেন না আমরাও দেশে চিকিৎসা নিব, কিন্তু তা তো বলেননি। চিকিৎসা না, তারা হেলথ চেক আপের জন্য সিঙ্গাপুর চলে যেতেন। এটা আমার কথা না, এটা সবার দেখা, কারণ তাদের মতো লোকেরা যখন কোথাও যান সেটি খবর হয়। তারা সাধারণ কোনো ব্যক্তি নয়, রাজনৈতিক নেতা এবং প্রথম দিকের নেতা। তারা কি এগুলো কিন্তু খবর হয়েছে। তাদেরতে কি সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে সাধারণ কর্মীদের, যারা ঘরে থাকতে পারেনি। কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু এখন বিভিন্নভাবে চেষ্টা করছেন, তারা আগে যা বলেছেন সব ভুলে গেছেন, ভুলে যেয়ে নতুন করে নতুন বয়ান দেওয়া শুরু করেছেন। আমাদের মনে রাখতে হবে, আমি বলছি না যে ছাত্ররা সঠিক কথা বলছে, ছাত্ররাও কিন্তু অনেক কথা সঠিক বলছে না, ছাত্ররাও কিন্তু বোধহয় আগের যে ভাবধারা, হ্যাঁ, সেটি অনুসরণ করার চেষ্টা করছেন। কিছু কিছু ক্ষেত্রে তো সেরকমই মনে হচ্ছে আমার কাছে। আমাদের কিন্তু বিশেষ করে সাধারণ জনগণ কিন্তু কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকলো সেটি কিন্তু চিন্তা করে না। তারা চিন্তা করে সুশাসন, তারা চিন্তা করে ভালো থাকতে, তারা চিন্তা করে নিজেদের নিরাপত্তা, তারা চিন্তা করে স্বাস্থ্যের নিরাপত্তা, তারা চিন্তা করে খাদ্যের নিরাপত্তা, তারা চিন্তা করে শিক্ষার নিরাপত্তা।
এর বাইরে কিন্তু তারা চিন্তা করে না। কিন্তু দেখা যাচ্ছে যে যারা রাজনীতি করেন তারা জনসাধারণের কথা বলেন ঠিক, কিন্তু জনসাধারণের জন্য কতটুকু করেন সেটি কিন্তু বিশাল একটি প্রশ্ন। মানুষ কিন্তু চিরজীবন বোকা থাকে না, মানুষ বলতে শেখে, মানুষ বুঝতে শেখে। খেয়াল করলে দেখবেন যে অনেক সব দলই কিন্তু ক্ষমতায় থেকেছে এবং শেষে তো জাতীয় পার্টি তো সরকারের সঙ্গেই ছিল। এবং আমার নিজের মনে হয় জাতীয় পার্টি যদি তখন ইলেকশন না করতো তাহলে হয়তো পলাতক সরকার 2024-এর ইলেকশনটি করতে পারতো না, কারণ কোনো ইলেকশানই গ্রহণযোগ্যতা ছিল না। এক একটি ইলেকশন এক একভাবে হয়েছে। আমরা বাতাসে যে কথাগুলি ভাসছে সেটি যদি আমরা দেখি তাহলে দেখব অনেকেই মনে করছেন বিএনপি ভারতকে সন্তুষ্ট করতে চাইছে। এবং এখানে আমি বলবো না যে ভারত বিরোধিতার কিছু আছে, ভারত বিরোধিতার যেমন কিছু নাই, ভারতের নতজানু হয়ে ভারতের কাছ থেকে সব কিছু নেওয়ারও কিছু নাই, মানে সব কিছু দেওয়ার, দুঃখিত, সব কিছু দেওয়ারও কিছু নাই। কারণ অর্থাৎ তাদের যে কোনো চাওয়াতেই আমরা হ্যাঁ বলে দেব সেটা না। কয়েকদিন আগে নিশ্চয়ই শুনেছেন ভারতের একজন প্রথম শ্রেণীর মানুষ বলেছেন যে কি যে বাংলাদেশের মঙ্গল, যে মানে ভারতের মতো বাংলাদেশের মঙ্গল আর কেউ চায় না। মানে খুবই হাস্যকর মনে হয়েছে। যদি তাই হয় তাহলে দেখা যাচ্ছে যখন এইখানে ইনভেস্টমেন্টের উপর একটা হচ্ছে 4 দিন ব্যাপী বিনিয়োগকারীদের যে সম্মেলন হচ্ছে, তখন দেখা গেল ট্রান্সশিপমেন্টটা তারা বন্ধ করে দিল। অর্থাৎ বাংলাদেশ থেকে যেসব যাচ্ছে জিনিসপত্র যায় আর কি, সেখানে কলকাতা এয়ারপোর্ট ব্যবহার করা হয় অনেক সময়, সেইটা তারা বন্ধ করে দিয়েছে এবং কিছু না জানিয়ে। এটা সাধারণ ভদ্রতা। একটা যে জায়গা দিয়ে যদি কারো কিছু পারস্পরিক থাকে, আদান প্রদান থাকে, তাকে কিন্তু জানাতে হবে যে আমরা আর পারছি না, আমাদের এই সমস্যা আছে, আপনারা অন্যভাবে ব্যবস্থা করেন। কিন্তু ভারত সেই কাজটি করেনি। তাহলে ভালোবাসা কোথায়? আমার কাছে মনে হয় সেই কথাটা যে ওই যে বিচার মানি তাল গাছ আমার, এরকম একটা অবস্থা, যে আমি বিচার ঠিকই মানতেছি কিন্তু তাল গাছটা আমার। এটা কি ভালোবাসা? না, এটি ভালোবাসা না। আমার কাছে মনে হয় ভারতের সঙ্গে ভালোবাসারও কিছু নাই, শত্রুতারও কিছু নাই। ভারত আমাদের প্রতিবেশী এবং নিকটতম প্রতিবেশী। ন্যায্যতার ভিত্তিতে ভারতের সঙ্গে আমাদের দেনা পাওনাকে মেটাতে হবে, যেটা এত বছর ধরে হয়নি। বিএনপির সময় বিএনপি করেনি, আওয়ামী লীগের সময় এই যে গত 15-16 বছর সেটা হয়নি। সেটা চূড়ান্ত খারাপ পর্যায়ে গিয়েছে, সেখানে কোনো কথাই বলা হয়নি, যার ফলে ভারতের এত আপত্তি। পলাতক সরকারকে তারা আশ্রয় দিয়ে রেখেছে এবং সেই সরকারকে আবার এই ক্ষমতায় বসানোর জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করছে এবং বর্তমান সরকারকে অসহযোগিতা করছে। বর্তমান সরকার তাদের সঙ্গে বারবার বসতে চেয়েছে, কিন্তু মোদি সরকার কখনোই বসতে চায়নি। যদিও লাস্ট ব্যাংককে বসেছে, কিছুটা বোধহয় বাধ্য হয়ে কিনা আমি জানি না, কিন্তু বসলেও তারা কিন্তু তাদের অবস্থান থেকে সরে যায়নি। বসার পরেই তো এই ঘটনাটি ঘটলো, কোনো কিছু না বলে। আর তো নদী টদী বিভিন্ন বিষয় তো আছে সেগুলি। কারণ পলাতক সরকার যে কাজটি করেছে, যত ভারতের সুবিধা হয় সেই কাজগুলো সেভাবেই তাদেরকে সুযোগটা দিয়েছে। কিন্তু বর্তমান সরকার বাংলাদেশের স্বার্থ দেখছে। এবং আগে বিএনপি সরকারও কিন্তু সেই কাজ আওয়ামী লীগ সরকারের মতো এতটা না করলেও নতজানু পররাষ্ট্র নীতিতেই তারা ছিল এবং ভারতকে তারা অখুশি করতে চায়নি। এখানে খুশি অখুশির ব্যাপার না। আমি নিশ্চয়ই আপনার পরিবার, আমরা যদি এককভাবে চিন্তা করি, আপনি আপনার পরিবারের সদস্যদের খাবার ব্যবস্থা না করে বা সুবিধা অসুবিধা না দেখে আপনি নিশ্চয়ই প্রতিবেশীর ছেলে মেয়েকে দেখবেন না বা প্রতিবেশীকে দেখবেন না। আপনার প্রয়োজন মিটলেই তবেই আপনি প্রতিবেশীকে দেখবেন, তাই তো? হ্যাঁ, পাশাপাশি দেশ থাকার ফলে সবচেয়ে নিকটবর্তী দেশ বলে আমরা সারা বিশ্বে যেটি হয় সবটাই নেয়ার ব্যাপার, যে আমার যেটা নাই সেটা আপনাকে দেব, আপনার যেটা নাই সেটা আমার কাছ থেকে আপনি নেবেন।
সেটারও কিছু কিছু নিয়ম কানুন আছে। এইভাবে সারা বিশ্ব চলছে এবং ভারতের সঙ্গে সেভাবে আমাদের চলার কথা। কিন্তু দেখা যায় যে ভারত সেটি করে না, করতে চায় না। তারা যে কোনোভাবেই শোষণ করার এক ধরনের চাণক্য নীতি যেটি বলি আমরা সেইটি অনুসরণ করে। কূটবুদ্ধিতে তারা অত্যন্ত পারদর্শী এবং সেখানেই যখন প্রতিবাদ এসেছে এবং কিছুটা হলেও নতজানু পররাষ্ট্র নীতি থেকে বর্তমান সরকার আমরা যেটুকুন দেখছি তাতে দেখছি কিছুটা হলেও সরে এসছে। সেহেতু তারা খুবই বিক্ষুব্ধ বর্তমান সরকারের প্রতি। তারা বলেও বসেছে যে নির্বাচিত সরকার ছাড়া কথা তারা বলবে না, তখনই হবে কথা, বা যে কোনো যেটি হয় যা হয়। এটা ঠিক, নির্বাচিত সরকার, এই সরকার বহুদিনের জন্য আসেননি, নির্বাচিত সরকারের সঙ্গেই সমস্ত দেশের সম্পর্ক হয়। কিন্তু এই সরকার নির্বাচিত সরকারের চেয়েও বেশি। নির্বাচিত সরকার কি হয়, একটা পার্সেন্টেজ ভোট পেয়ে একটা মানুষের মানে একটা সংখ্যক মানুষের ভোটে নির্বাচিত হয়ে দেশ শাসন করতে আসে। কিন্তু এই সরকার জনতার আস্থা নিয়ে এসছে, অর্থাৎ ছাত্র জনতা চেয়েছে বলে, এবং শেষের দিকে কিন্তু রাজনৈতিক দলগুলো এখানে ছিল, সবাই চেয়েছে। তাহলে এই সরকার হয়তো সেই লোক দেখানো ভোট হয়নি, ভোট কেন্দ্রে যে মানুষ সিল দেয়নি, সেটি মিথ্যে সিল হোক, ভুল সিল হোক, বা কি বলবো, এটা চুরি করে ভোট হোক, সেটি হয়তো হয়নি। কিন্তু মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছিল, সেটিই বোধহয় ভোটের সঙ্গে বলা যায় যে সকলের আস্থার সরকার, সকলের পছন্দের সরকার। হ্যাঁ, সরকারকেও চেষ্টা করতে হবে যাতে মানুষের চাহিদাগুলোকে, দেশের নিরাপত্তাকে, দেশের বিনিয়োগের মাধ্যমে দেশের শিল্পের উন্নয়ন করে বেকার সমস্যাকে দূর করতে। আমরা জানি যে এই কয় মাসে যে দুরবস্থা ছিল অর্থনৈতিক, এখনও যে কেটে গেছে তা নয়। কিছু হলেও আমরা স্টেবল হয়েছি, কিছু হলেও আমরা ঋণ শোধ করেছি, আমাদের কিছু হলেও ব্যাংকিং ব্যবস্থায় যে জটিলতা শুরু হয়েছিল, অর্থাৎ একটা দুর্বলতা কি দুরবস্থা শুরু হয়েছিল, সেটাও আমরা কাটিয়ে উঠতে পেরেছি বা উঠছি। এটি কি কোনো ভালো চিহ্ন নয়? এটি কিন্তু একটি ভালো চিহ্ন বলে আমাদেরকে মনে করতে হবে। ভারতের চাওয়া সেভাবে যে আমাদেরকে সবসময় দিতে হবে বা করতে হবে সেটি নয়। ভারতকেও আমাদের চাওয়াকে, কারণ কত বছর আমি সেই মানে ছোটোবেলা থেকে শুনছি ফারাক্কাবাদ নিয়ে কথা, কই সেটির তো শুরু হয়নি। এই 2024-এও যে ভয়ঙ্কর বন্যা হয়েছে এবং একসঙ্গে বেশ কয়েকটি জেলা যেগুলোতে কখনো বন্যা হয় না সেভাবে, সমস্ত ঘরবাড়ি ডুবে গেছে। কেন? ভারত বাঁধ ছেড়ে দিয়েছিল। এবং সবচেয়ে বড় কথা, ভারত এত প্রোপাগান্ডা চালাচ্ছে, মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, যেগুলো ফ্যাক্ট চেকার দিয়ে চেক করে দেখা গেছে যে অধিকাংশ এখন পর্যন্ত, আমি যখন কথা বলছি তখন পর্যন্ত এবং ভবিষ্যতেও বলবে। এবং তারা আরও একটি কাজ করেছে, তারা এখানে সংখ্যালঘু নির্যাতনের কথা বলছে, কিন্তু তারা ওখানে ওয়াকফ যে আইন আছে সেটি নিয়ে তারা বাতিল করেছে কিছু জিনিস, যার ফলে মুসলমানদের মধ্যে সেখানেও একটা চলছে, টেনশন চলছে, বিক্ষোভ চলছে। বেশ কয়েকদিন আগে থেকে এটা শুনছি। তারা নিজেদের মধ্যেও কিন্তু সমস্যা রয়েছে। সেই সমস্যা বাদ দিয়ে তারা বাংলাদেশ নিয়ে খুব বেশি মাতামাতি করতে চায়, বা মাতামাতি বললে ভুল হবে বোধহয়, নিয়ন্ত্রণ করতে চায় বাংলাদেশকে, অর্থাৎ তাদের কথা মতো চলা। যেহেতু তারা অভ্যস্ত হয়ে গেছে, পূর্ববর্তী সরকার প্রায় 15 বছর বেশি সময় জোর করে ক্ষমতায় ছিলেন, তখন যেভাবে তারা চেয়েছেন সেই সরকার সেভাবে চলেছে। সে কারণে সে এখনও সেভাবেই চালাতে চায় বাংলাদেশকে। বাংলাদেশের পরিবারতন্ত্র থেকে মুক্ত হতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তার মানে এই নয় যে যোগ্য লোক আসবে না, কিন্তু
গণতন্ত্রের কথা বলে কেউ কিন্তু গণতন্ত্র করে না। ক্ষমতায় আসার পর দেখা যায় যে গণতন্ত্রের কথা তারা ভুলে গেছে। এর মধ্যে একটু মজার লেগেছে আমার খুব, যে একটা ভালো খবর, ভুয়া মুক্তিযোদ্ধার কথা শুনি আমরা সব সময়। সেই ভুয়া মুক্তিযোদ্ধা মধ্যে 12 জন, একটা খবর দেখেছি বেশ কিছু আগে, 12 জন দুঃখ প্রকাশ করেছে যে তারা ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছিলেন এবং তার সুযোগ তারা গ্রহণ করেছিলেন। সেটি তাদের ভুল হয়েছে, তারা লজ্জিত, তারা দুঃখ প্রকাশ করেছেন। আমি জানি না এতদিন পর তারা দুঃখ প্রকাশ করে তাতে সমাজের কি লাভ হবে বা সাধারণ মানুষের কি লাভ হবে তা না, কিন্তু আমার কাছে মনে হয়েছে তারা লজ্জিত হয়েছে, অন্তত এটিও তো একটি সাইন যে না, এরকম করে যদি বাকি ভুয়া মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করতে হতো না, তারা নিজেরাই সারেন্ডার করতেন, তারা যে সুযোগ সুবিধা গ্রহণ করেন সেটাকে ফেরত দিতেন, তাহলেই বোধহয় ভালো হতো। দেশ ও জাতি এই লজ্জা থেকে মুক্ত হতো এবং তারা নিজেরাও কিন্তু পরিবার তার মুক্ত হতো। কারণ কথা আমরা বহুদিন থেকে শুনে আসছি যে প্রচুর ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চাকরি, এবং এমনকি দেখা গেছে সচিবরা পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে থেকে তারা কিভাবে ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে 2 বছর চাকরি বাড়িয়েছেন, এ খবর কিন্তু সবারই জানা। এই যে প্রবণতা আমাদের, এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে, বরং আমাদেরকে চেষ্টা করতে হবে দেশের সম্পদ নিয়ে দেশের ভালোর জন্য করা, এবং সেটি রাজনৈতিক দলের মানুষই করবে, এটা আমাদের বিশ্বাস। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার আরও কোনো এক কাপ চায়ে।